गुड मॉर्निंग क्लास वेलकम टू एमसीएसए क्लासेस। आज के हमारे संविधान द्वितीय चैप्टार निये चले एसेছি। प्रथम चैप्टार जेटा হচ্ছে ভারতের সংবিধানের তোমার যে পরিকাঠামো সেই বিষয়ে অলরেডি আমরা ক্লাস করেছি এবং সেই ক্লাসটা 5টা ভিডিওতে ডিস্ট্রিবিউট করা হয়েছে। তোমরা ওই 5টা ভিডিও কিন্তু দেখে নেবে, ঠিক আছে। এবার আমরা দ্বিতীয় চ্যাপ্টারে এসেছি এবং এই চ্যাপ্টারটা খুব নরমাল। সেটা হচ্ছে কি ভারতের সংবিধানের বৈশিষ্ট্য, মানে অর্থাৎ আমাদের সংবিধান যে রয়েছে বিশ্বের মধ্যে সবথেকে বড় লিখিত সংবিধান, তো সেই সংবিধানের প্রধান প্রধান বৈশিষ্ট্যগুলোকে কি এই ভিডিওতে আমরা সেটা আলোচনা করব। এই ভিডিওটা খুব একটা বেশি বড় হবে না, তবে আমাদের সংবিধানের বৈশিষ্ট্য সম্বন্ধে এখানে যখন আমি বলবো তখন আশা করছি তোমাদের মানে সেগুলো শুনতে এবং বুঝতে কিন্তু সুবিধা হবে। এই ভিডিওটা দেখলে ওভারঅল আমাদের ভারতবর্ষের সংবিধান কি সেই বিষয় নিয়ে তোমাদের একটা স্বচ্ছ ধারণা তৈরি হবে, ঠিক আছে। তো যাই হোক, আর বেশি কিছু কথা না বাড়িয়ে আমরা সরাসরি ভারতের সংবিধানের বৈশিষ্ট্যতে চলে আসবো। দেখো তোমরা স্ক্রিনে তোমরা দেখতেই পাচ্ছ ভারতবর্ষের সংবিধানের বৈশিষ্ট্য, প্রধান প্রধান বৈশিষ্ট্যগুলো, ঠিক আছে। এবং এই বৈশিষ্ট্যগুলোর কথা এখানে লেখা রয়েছে, আর কিচ্ছু নয়, ভারতের সংবিধানের বৈশিষ্ট্য। আচ্ছা, ইংরেজিতে এটা লেখা রয়েছে ফিচার্স অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন, ঠিক আছে। এটা ছবিটা দেখতে পাচ্ছ নিশ্চয়ই। আমাদের যে আগের যে সংবিধানের যে তোমার হচ্ছে ছিল, যেটা আগের সংবিধান, এখন তো ওটা তোমার হচ্ছে একটা মিউজিয়াম করে দেওয়া হয়েছে, ঠিক আছে। তো সেই বিল্ডিংটারই ছবিটা এখানে দেওয়া রয়েছে। এখন তো নতুনভাবে যে সেন্ট্রাল ভিস্তা তৈরি করা হয়েছে সেটার তো মানে অনেক বেশি টেকনোলজিক্যালি উন্নত এবং আরও ভালো। তো যাই হোক, ভারতবর্ষের সংবিধানের বৈশিষ্ট্য সম্বন্ধে আমরা এখানে বেশ কয়েকটা পিপিটিতে পেজ রয়েছে, টোটাল 8টা পেজ রয়েছে এবং ওই 8টা পেজের মাধ্যম দিয়ে ভারতবর্ষের সংবিধানের প্রধান প্রধান বৈশিষ্ট্যগুলো জানবো, ঠিক আছে। তো চলো প্রথমে দেখি নাম্বার 1। দেখো প্রথম যে জিনিসটা ভারতবর্ষের সংবিধানে এখানে লেখা রয়েছে যে বর্তমানে যে ভারতবর্ষের সংবিধান রয়েছে সেটা হচ্ছে বিশ্বের মধ্যে সবথেকে বড় লিখিত সংবিধান, ঠিক আছে। তো বিশ্বের মধ্যে সবথেকে বড় লিখিত সংবিধানের নাম হচ্ছে তার হচ্ছে ভারতের সংবিধান, ক্লিয়ার। আচ্ছা, লিখিত এত বড় সংবিধান, তার প্রমাণ কি? তার প্রমাণ হচ্ছে বর্তমানে ভারতবর্ষে 470টা ধারা আছে, ঠিক আছে। 12টা তালিকা আছে, 12টা, আর হচ্ছে অধ্যায় করা রয়েছে 25টা। বিশ্বে আর সম্ভবত পৃথিবীতে কোনো দেশই নাই যে এতগুলো ধারা, উপধারা বা তোমার হচ্ছে কি তপশিলি বা তোমার হচ্ছে অধ্যায় বা পাঠ রয়েছে, ঠিক আছে। ভারতবর্ষেই কিন্তু এত বেশি পরিমাণে রয়েছে, ঠিক আছে। একটু তোমাদের বলে রাখি, যখন বিশ্বের মধ্যে একটা উন্নত ডেমোক্রেসি বা গণতান্ত্রিক দেশের নাম হচ্ছে আমেরিকা যুক্তরাষ্ট্র, সেখানকার তুমি যদি সেন্ট্রালাইজ যে তোমার হচ্ছে কনস্টিটিউশন রয়েছে, সেন্ট্রাল কনস্টিটিউশন, ফেডারেল কনস্টিটিউশন যেটা রয়েছে ওদের, ফেডারেল কনস্টিটিউশন, তো বলছে সেখানে অনলি 7টা ধারা আছে, 7টা আর্টিকেল আছে। অর্থাৎ এই 7টা আর্টিকেলের মাধ্যম দিয়ে ওই দেশের ব্যবস্থাপনা কিন্তু চলছে। সেখানে 7টার জায়গায় আমাদের কটা রয়েছে স্যার? 470। তারা বুঝতে পারছো এত বড় বিস্তারিত উল্লেখিত সংবিধান বিশ্বের মধ্যে কোনো জায়গায় নেই, ঠিক আছে। যখন আমাদের সংবিধান তৈরি হয়েছিল নিশ্চয়ই জানো 395টা ধারা ছিল। অর্থাৎ 395 থেকে আজকে যদি 470 প্রায় সম্ভবত যদি হয়ে থাকে, তো সেটা হওয়ার পিছনে মূল হচ্ছে কি তাহলে অনেকবার সংবিধান সংশোধনও হয়েছে, ঠিক আছে। দ্বিতীয় হচ্ছে কি 12টা তালিকা, যখন আমাদের সংবিধান তৈরি হয়েছিল তখন 8টা তালিকা ছিল, ঠিক আছে। আজকে আর 8টা তালিকা নেই, আজকের সংখ্যাটা কত হয়ে গেছে? 12টা তালিকা। অধ্যায়, যখন সংবিধান তৈরি হয়েছিল তখন 22টা অধ্যায় ছিল, ঠিক আছে। আমরা সবাই জানি যে এই 22টা অধ্যায় তোমার হচ্ছে 26টা অধ্যায় পর্যন্ত যায় এবং শেষমেশ 7তম অধ্যায় বাতিল হয় এবং হয়ে এটা বাতিল হয়ে গেছিলো, ঠিক আছে। এটা বাতিল হয়ে এখন বর্তমানে তার হচ্ছে কটা? 25টা অধ্যায় রয়েছে। দেখো এই যে 25টা অধ্যায়ের কথা লেখা রয়েছে, তার মানে এখানে যেটা লেখা রয়েছে এটা অনেক বেশি কি তোমার হচ্ছে কি তোমার হচ্ছে একদম আপডেট, ঠিক আছে। নেক্সট দেখো কি, এই যে ভারতবর্ষের সংবিধান প্রাধান্য প্রতিষ্ঠিত হচ্ছে পার্লামেন্টীয় ব্যবস্থার মাধ্যমে। পার্লামেন্ট, তার মানে এখানে পার্লামেন্টই সর্বোচ্চ ক্ষমতা এবং পার্লামেন্টীয় কথাটার মানে হচ্ছে কি এখানে আইন বিভাগীয় ব্যবস্থাপনা তৈরি করার মাধ্যম দিয়ে আমাদের দেশ পরিচালনা হবে, ঠিক আছে। আচ্ছা, এই যে পার্লামেন্টীয় সিস্টেম সেটা কোথা থেকে নেওয়া হয়েছে? 1935 সালের ভারত শাসন আইন থেকে। 1935 সালের যে ভারত শাসন আইন, সেই আইন থেকে নেওয়া হয়েছে। আচ্ছা, আমাদের দেশের যে শাসন ব্যবস্থা সেটা যুক্তরাষ্ট্রীয় কথাটার মানে হচ্ছে কি স্যার, যে এখানে কেন্দ্র এবং রাজ্য কাজ করে, ঠিক আছে। এবার কথা হচ্ছে কি স্যার, তাহলে কি আমরা আমেরিকার মতো যুক্তরাষ্ট্র? একদমই না। আমেরিকার যুক্তরাষ্ট্র আলাদা ধরনের, আমাদের যুক্তরাষ্ট্র আলাদা ধরনের।
আমাদের যুক্তরাষ্ট্র হচ্ছে ইউনিয়ন অফ স্টেটস। কি নাম? ইউনিয়ন অফ স্টেটস। মানে হচ্ছে এখানে রাজ্যগুলো কিন্তু তোমার হচ্ছে কেন্দ্রকে তৈরি করেনি। আমেরিকা থেকে কি হচ্ছে 50টা রাজ্য রয়েছে এবং তারা কেন্দ্রকে তৈরি করেছে। এখানে হচ্ছে কি কেন্দ্র রাজ্যগুলোকে তৈরি করেছে এবং কেন্দ্র বিভিন্ন পিন্সি স্টেটগুলোকে একত্রিত করে সেটাকে নিজের মতো করে উপস্থাপিত করেছে। ঠিক আছে, তো কেন্দ্র এই রাজ্যগুলোকে তৈরি করেছে, এই কথাটাকে তোমাদেরকে মাথায় রাখতে হবে। ক্লিয়ার? তো আমেরিকার মতো আমাদের দেশে তাহলে হচ্ছে সংবিধান ব্যবস্থা নয়, আমাদের পার্লামেন্টারি ব্যবস্থা নয়, তাহলে এবার প্রসঙ্গটা হচ্ছে কাদের মতো স্যার আমাদের ব্যবস্থাটা? তো বলছে কানাডার মতো। আজকের দিনে এই ভারতবর্ষের সাথে কানাডার তোমার হচ্ছে বৈদেশিক সম্পর্ক খুব একটা ভালো নেই, আমরা কম বেশি জানি। ঠিক আছে, তো সেই কানাডার যে কনসেপ্ট, অর্থাৎ কি কনসেপ্ট স্যার? কেন্দ্রীয় প্রবণতাযুক্ত। দেখো, কেন্দ্রীয় প্রবণতাযুক্ত যুক্তরাষ্ট্র। ঠিক আছে, তো এই কেন্দ্রীয় প্রবণতাযুক্ত যে যুক্তরাষ্ট্র রয়েছে সেটাই হচ্ছে কি কানাডা যুক্তরাষ্ট্র। ক্লিয়ার? আমি বোঝাতে পেরেছি তোমাদেরকে? কেন্দ্রীয় প্রবণতাযুক্ত যুক্তরাষ্ট্র। হ্যাঁ, আমেরিকাতে কিন্তু কেন্দ্রীয় প্রবণতাযুক্ত কিন্তু যুক্তরাষ্ট্র নেই, যেটা আমাদের ভারতবর্ষে রয়েছে, আর এটা অনেকটা কার মতো? কানাডার মতো। ক্লিয়ার? নেক্সট নাম্বার 4, ভারতবর্ষের সংবিধানের প্রস্তাবনা রয়েছে। প্রস্তাবনা প্যারাম্বেল একটা রয়েছে। হ্যাঁ, আর এটাকে সংবিধানের দার্শনিক মুখবদ্ধ বলা যেতে পারে। মানে হচ্ছে এটা আমাদের দেশের বা সংবিধানের ফিলোসফি বা আমাদের দেশের ফিলোসফিও বলতে পারে। ঠিক আছে, কেন স্যার দেশের ফিলোসফি? মানে ওভারঅল আমাদের সংবিধান যেটা রয়েছে, আমাদের সংবিধান দিয়ে কী বোঝা হচ্ছে বা কী বলা হচ্ছে, সেই কনসেপ্টটা তোমার হচ্ছে এর মাধ্যম দিয়ে বোঝা যাচ্ছে। ঠিক আছে, তো প্রস্তাবনাটা হচ্ছে তাহলে ফুল আমাদের যে সংবিধান রয়েছে তার সারাংশ বলতে পারি। ক্লিয়ার? নেক্সট, গ্রেট ব্রিটেনের কাছ থেকে যে তোমার হচ্ছে, গ্রেট ব্রিটেন বলতে গিয়ে কে স্যার? তোমার হচ্ছে ইংরেজ বা ব্রিটিশ, নাকি? তো ব্রিটিশদের কাছ থেকে এটাকে বেশি নেওয়া হয়েছে এবং সব থেকে বেশি নেওয়া হয়েছে 1935 সালের ভারত শাসন আইন অনুযায়ী। তো ব্রিটিশ পার্লামেন্টে যে 1935 সালে ভারত শাসন আইন নেওয়া হয়েছে, তো সেখানে যে পার্লামেন্টারি ব্যবস্থা ছিল সেটাই কিন্তু এখানে নেওয়া হয়েছে। আমি অলরেডি কিছুক্ষণ আগে কিন্তু বলেছি। তো ভারতবর্ষের সংবিধানের বেশিরভাগটাই কাঠামো তৈরি হয়েছে 1935 সালে ভারত শাসন আইন থেকে। ক্লিয়ার? তবে মাথায় রাখবে যে এটা নয় যে শুধুমাত্র 1935 সালে ভারত শাসন আইন থেকে। ভারতবর্ষ বিশ্বের অন্যান্য দেশকে যতটা মানে আরও মানে দেখেছে, তার অভিজ্ঞতা নিয়েছে, হয়তো বিশ্বের আর অন্য কোনো দেশ এই ধরনের কিন্তু দেখেনি। ক্লিয়ার? আশা করি আমি তোমাদেরকে বোঝাতে পেরেছি। নেক্সট 6 নম্বর দেখো, সংবিধানে 12 থেকে 35 নম্বর ধারাতে মৌলিক অধিকারের বিষয়টি লিপিবদ্ধ করা রয়েছে। কার মৌলিক বিষয়? তো বলছে নাগরিকদের। স্যার এই ধরনের নাগরিকদের জন্য মৌলিক তোমার হচ্ছে অধিকার যে বিষয়টা রয়েছে সেটাকে স্পষ্ট করা হয়েছে। এটা বিশ্বের মধ্যে খুব কমই দেশ আছে। ঠিক আছে, নাগরিকদের মধ্যে মৌলিক অধিকারের যে বিষয়টা রয়েছে এই ধরনের কিন্তু খুব কমই দেশ আছে, এই কথাটাই কিন্তু মাথায় রাখবে। হ্যাঁ, যে নাগরিকদের জন্য মৌলিক অধিকারের কথা বলা রয়েছে। ক্লিয়ার? আমি বুঝাতে পারলাম তোমাদেরকে? ক্লিয়ার? হ্যাঁ, এবার নেক্সট আমরা যেটা বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে কি, এটা হচ্ছে কত নম্বর পর্যন্ত হলো? নাম্বার 6। ভিডিওটাকে বারে বারে দেখবে, তাহলে অনেকটাই সংবিধান সম্বন্ধে আমাদের ধারণা তৈরি হয়ে যাবে। তারপরে দেখো নাম্বার 7। নাম্বার 7-এ কী বলা হচ্ছে দেখো তো? নাম্বার 7-এ বলা হচ্ছে যে ভারতবর্ষের সংবিধানের 51A যে ধারাটা রয়েছে, ঠিক আছে, সেই ধারাতে মৌলিক কর্তব্যের কথা বলা হয়েছে। মৌলিক কর্তব্য বলতে কার কর্তব্য? তোমার হচ্ছে নাগরিকদের মৌলিক কর্তব্যের কথা বলা হয়েছে। ঠিক আছে, যখন এটা মৌলিক কর্তব্য প্রথমবার এসেছিল, আমি যদি ভুল না বললি 42তম সংবিধান সংশোধনীর মাধ্যমে 1976 সালে, তখন ছিল 10টা। ঠিক আছে, এখন বর্তমানে 11টা রয়েছে স্যার। কটা রয়েছে? 11টা মৌলিক কর্তব্য। অর্থাৎ শুধুমাত্র রাষ্ট্রেরই কর্তব্য আছে এমন কোনো ব্যাপার নেই। তোমার হচ্ছে রাষ্ট্রের যে নাগরিক তাদেরও রাষ্ট্রের প্রতি কতগুলো কর্তব্যের কথা বলা রয়েছে। ক্লিয়ার? তারপর হচ্ছে নাম্বার 8, তোমার যে ভারতবর্ষের সংবিধানের 36 থেকে 51 নম্বর ধারার মধ্যে নির্দেশমূলক নীতির কথা বলা রয়েছে। ঠিক আছে, নির্দেশমূলক নীতি। এই নির্দেশমূলক নীতিতে যা বলা রয়েছে, যা তো সরকার পরিচালনার একটি তোমার হচ্ছে অনুধারার কথা বলা রয়েছে। তো নির্দেশমূলক নীতি এটাকে বলা হয় সংক্ষেপে ডিপিএসপি। মানে হচ্ছে ফুল ফর্ম কি স্যার? ডিরেক্টিভ তোমার হচ্ছে প্রিন্সিপালস স্টেট পলিসি। ঠিক আছে, বা নির্দেশমূলক নীতি। এক্ষেত্রে মানে এটিকে আমরা একদম পূর্ণাঙ্গ ধারা বলতে পারি না। ঠিক আছে, এগুলো হচ্ছে কি একটা ভারতবর্ষ এমন একটা রাষ্ট্র যেটাকে আমরা ওয়েলফেয়ার স্টেট বলছি। এই ওয়েলফেয়ার স্টেট কিভাবে পরিচালনা করব, ঠিক আছে, সেই বিষয়টাকে এখানে সুনিশ্চিত করা হয়েছে। ওয়েলফেয়ার স্টেট কথাটার মানে কি সেটাকে সুনিশ্চিত করা হয়েছে। অর্থাৎ
তোমার হচ্ছে কি একটা হচ্ছে কি সমাজবদ্ধ দেশ হিসাবে ভারতবর্ষকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে কি কতগুলো ক্রাইটেরিয়া বেঁধে দেওয়া হয়েছে, অর্থাৎ সরকার কীভাবে কাজ করবে সেটা এখানে নির্দেশমূলক নীতি কথা বলা রয়েছে। অর্থাৎ নির্দেশ দেওয়া হচ্ছে, কাকে নির্দেশ দেওয়া হচ্ছে? সরকারকে, যে কি এই কাজগুলো নাগরিক পরিষেবার জন্য করে থাকো। তো যেহেতু নাগরিক পরিষেবার জন্য মানে নির্দেশ দেওয়া হচ্ছে সরকারকে সংবিধানের তরফ থেকে, সেই জন্য এটাকে কি বলা হচ্ছে? নির্দেশমূলক নীতি। তো স্যার এটাকে আপনি পূর্ণাঙ্গ ধারা কেন বললেন না? কারণ হচ্ছে কি স্যার এগুলো এখনও সবগুলো কিন্তু তোমার ইমপ্লিমেন্ট নয়, এর মধ্যে থেকে কিছু কিছু ইমপ্লিমেন্ট করা হয়েছে, আবার কিছু কিছু এখনো পর্যন্ত ইমপ্লিমেন্ট করা হয়নি। ক্লিয়ার? তারপর নাম্বার 9, ভারতবর্ষের পার্লামেন্ট এবং আইন বিভাগকে একত্রিত করা হলো, বিচার বিভাগকে পুরোপুরি আলাদা করা হয়েছে, স্বতন্ত্র করা হয়েছে। আর্টিকেল নম্বর আমরা জানি 50 আর্টিকেল অনুযায়ী কি করা হয়েছে? তোমার হচ্ছে বিচার বিভাগ, ঠিক আছে, এবং বিচার বিভাগ এবং স্যার হচ্ছে আইন বিভাগ, এই দুটোকে আলাদা করা হয়েছে। আইন বিভাগের সাথে প্রশাসনিক বিভাগ একসাথে কাজ করে, ঠিক আছে, ঠিক আছে, কিন্তু বিচার বিভাগ সেপারেট কাজ করে। এবার প্রশ্ন হচ্ছে স্যার বিচার বিভাগ সেপারেট কেন কাজ করছে? যদি বিচার বিভাগ যে বিচার দেবে সেটা যদি সেপারেটভাবে কাজ করে, তাহলে গণতন্ত্র অনেকটাই কিন্তু নির্মূল হয়, গণতন্ত্র অনেকটা কিন্তু সুস্পষ্ট হয়, ঠিক আছে। তবে স্যার মাথা রাখবে আমেরিকাতে এর থেকেও অ্যাডভান্স, অর্থাৎ ওখানকার প্রশাসনিক বিভাগ, আইন বিভাগ এবং বিচার বিভাগ তিনটাই স্বতন্ত্র। আমাদের ভারতবর্ষে তিনটা স্বতন্ত্র নয়, দুটা স্বতন্ত্র, অর্থাৎ আইন বিভাগ এবং প্রশাসনিক বিভাগ একসাথে কাজ করে এবং বিচার বিভাগ একসাথে কাজ করে, আলাদাভাবে কাজ করে। বিচার বিভাগ স্বতন্ত্র এবং তার হেডে রয়েছে কে স্যার? তোমার হচ্ছে সুপ্রিম কোর্ট, ঠিক আছে। নাম্বার 10, ভারতবর্ষের সংবিধানের সপ্তদশ অধ্যায়, সপ্তদশ মানে হচ্ছে সপ্তদশ অধ্যায় কথাটার মানে হচ্ছে কত? 17তম, নাকি? বলছে 343 থেকে 351 নম্বর ধারা পর্যন্ত ভাষা সম্পর্কিত বিষয়ের কথা বলা রয়েছে। ভাষা, আমরা সবাই জানি যে ভাষার ভিত্তিতে আমাদের ভারতবর্ষের রাজ্য তৈরি হয়েছে। আমরা জানি ভাষা আমাদের দেশকে কী করেছে স্যার? বৈচিত্র্য তৈরি করেছে। আমাদের দেশে বড় বড় আন্দোলন যদি অতীতে দেখো তো কার উপরে ভিত্তি করে হয়েছে স্যার? তোমার যে ভাষার উপরে ভিত্তি করে হয়েছে। অতএব ভাষার বিষয়টাকে কিন্তু এখানে গুরুত্ব দেওয়া হয়েছে। আমাদের ভারতবর্ষের যদি 17তম সংবিধান পার্ট দেখো, 17তম পার্ট, সেই পার্টের 343 থেকে, অর্থাৎ 343, 344, 345, 346, 347, 348, 349, 350, 351 আর সম্ভবত 351 এ বলে আছে, মানে এ আর বি, ঠিক আছে। তো স্যার এগুলোতে সবগুলোতে ভাষার সম্বন্ধে বলা হয়েছে। যখন আমাদের সংবিধান তৈরি হয়েছিল তপশিলিতেও ভাষার কথা বলা আছে, 14টা ভাষা ছিল। আজকে বর্তমানে কিন্তু আর 14টা ভাষা নেই, অর্থাৎ 22টা ভাষা। তবে 22টা ভাষাই যে আমাদের গুরুত্বপূর্ণ সেটা নয়, এটি তো হচ্ছে সাংবিধানিক ভাষা। এই ভাষাগুলো ছাড়াও যেগুলো ভাষা সংখ্যায় কম, তার জন্য আবার লিঙ্গুইস্টিক তোমার হচ্ছে কি ভাষার সংক্রান্ত লিঙ্গুইস্টিক অফিসারের কথা বলা রয়েছে, যাতে ছোট থেকে ছোট যে ভাষাগুলো রয়েছে সেটাকেও কীভাবে সংরক্ষণ করা যায় সেই বিষয়টার দিকে সরকারকে আলোকপাত করতে হবে। অর্থাৎ আমাদের দেশে ভাষা বিষয়টা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। কেন স্যার? কারণ যে ভাষা তোমার হচ্ছে ভয়েসকে এক্সপ্রেস করে, অর্থাৎ তুমি যদি তোমার ভয়েসকে লাউডলি একদম পার্লামেন্ট পর্যন্ত পৌঁছাতে চাও, তাহলে হচ্ছে সব থেকে ভালো হচ্ছে কি স্যার? ভাষা। অতএব তুমি যদি দেখো, ভালো করে লক্ষ্য করো, ভারতবর্ষের বেশিরভাগই তোমার হচ্ছে কি আন্দোলন তোমার হচ্ছে ভাষার উপরে কেন্দ্র করে হয়েছিল। এবং কি 1956 সালে যখন আমাদের রাজ্য পুনর্গঠন যে ব্যবস্থাপনা তৈরি হয়, ঠিক আছে, সেটা কিন্তু যার প্রেক্ষাপটে হয়েছিল একটা হচ্ছে 1953 সালে অন্ধ্রপ্রদেশ যে ভাষার ভিত্তিতে তৈরি হয়েছিল তারই পরিপ্রেক্ষিতে কিন্তু তৈরি হয়েছিল, ঠিক আছে। তো আশা করি বুঝতে পারছো ভাষা একটা গুরুত্বপূর্ণ জিনিস। 11 নম্বর, বিশ্বের সব থেকে তোমার হচ্ছে বড় গণতান্ত্রিক ভোট ব্যবস্থা আমাদের দেশেই রয়েছে, ঠিক আছে। মানে এতজন মানুষ ভোট দেয়, আমি যদি ভুল না বলি লাস্ট আমাদের ভারতবর্ষের 90 কোটি মানুষ ভোট দিয়েছে, 90 কোটি। অর্থাৎ সামনে আর কিছু বছরের মধ্যে এটা 100 কোটি ছাপিয়ে যাবে। তো এই যে 100 কোটি ছাপিয়ে যাবে স্যার, এটা একটা বিশাল বড় মাইলস্টোন। এত বড় গণতান্ত্রিক ভোট একসাথে নেওয়া, সেটা বিশেষ করে হচ্ছে কি স্যার পার্লামেন্টের ভোট বা লোকসভার ভোট, এটা একটা বিশাল বড় চ্যালেঞ্জ ভারত সরকারের কাছে, ঠিক আছে। তো এত বড় তোমার হচ্ছে গণতান্ত্রিক ভোট নির্বাচন কমিশনের মাধ্যম দিয়ে নেওয়া হচ্ছে, তো এটা কিন্তু বিশাল ব্যাপার। নির্বাচন কমিশন, এবং এই নির্বাচন কমিশন কনসেপ্টে কত নম্বর ধারায় লেখা রয়েছে স্যার? 324 নম্বর ধারাতে লেখা রয়েছে। ক্লিয়ার? তারপরে দেখো 12 নম্বর গিয়ে কী বলছে? ভারতবর্ষের সংবিধান অনুযায়ী নাগরিকরা এক নাগরিকত্ব ব্যবস্থার সাথে যুক্ত, ঠিক আছে, একটাই নাগরিকত্ব। এখানে আমাদের আমেরিকার মতো কিন্তু ডুয়াল সিটিজেনশিপ নাই। এবং এই নাগরিকত্ব যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে কত নম্বর? 5 থেকে 11 নম্বর ধারায় রয়েছে, ঠিক আছে।
আমাদেরকে জানা উচিত পার্ট নম্বর তোমার হচ্ছে কত 2 আর আর্টিকেল নম্বর তোমার হচ্ছে কত 5 থেকে 5 to 11 এই জায়গায় নাগরিকত্বের কথা বলা রয়েছে। নাগরিকত্ব কথাটার মানে হচ্ছে কি ভারতের নাগরিক একটা জানো যে বিশাল কন্ট্রোভার্সিয়াল জিনিস আমাদের দেশে। হ্যাঁ, যখন বিশেষ করে এনআরসি বা সিএ এর মতো কনসেপ্টগুলো আসে তখন আমাদের দেশে কিন্তু খুব বড় সমস্যা তৈরি হয়। তো স্যার মাথায় রাখবে যে এই নাগরিকত্ব বিষয়টাও কিন্তু আমাদের এক নাগরিকত্ব, সারা দেশ জুড়ে একটাই নাগরিকত্ব রয়েছে। তুমি যদি মনে করো যে তুমি কেরালার মানুষ বা কেরালায় গিয়ে তুমি তোমার জীবিকা করতে চাও সেটাও করতে পারো, জম্মু কাশ্মীর গিয়ে করতে চাও সেটাও করতে পারো, অরুণাচল প্রদেশে গিয়ে করতে চাও সেটাও করতে পারো, আবার গুজরাটে গিয়ে করতে চাও সেটাও করতে পারো। তো অতএব তোমার হচ্ছে এক দেশে এক নাগরিকত্ব যে কনসেপ্ট সেটাই আমাদের ভারতবর্ষে রয়েছে এবং এটা আর্টিকেল নম্বর 5 থেকে 11 মধ্যে রয়েছে। আশা করি তোমার হচ্ছে 12 নম্বর পর্যন্ত বুঝতে পেরেছো। আমি নেক্সট বলবো, নেক্সট বুঝাবো। দেখো লক্ষ্য করো যে এখানে কত থেকে কত পর্যন্ত রয়েছে, 13 থেকে 18 পর্যন্ত রয়েছে বৈশিষ্ট্য। কি কি রয়েছে দেখো, ভারতবর্ষের সংবিধানে যে মৌলিক কর্তব্য এবং পঞ্চবার্ষিকী পরিকল্পনা বিষয় যেটা রয়েছে এই দুটো সোভিয়েত রাশিয়া থেকে নেওয়া। সোভিয়েত রাশিয়া মানে হচ্ছে এটাকে আগের নাম ছিল ইউএসএসআর। সবাই জানো যে 1991 সালে এই সোভিয়েত রাশিয়া বা ইউএসএসআর তোমার হচ্ছে ভাগ হয়ে যায় এবং ভাগ হয়ে পূর্ব ইউরোপের বেশ কিছু দেশ তৈরি হয়েছিল, পূর্ব ইউরোপ। এবং তার সাথে পূর্ব ইউরোপের সবথেকে বড় দেশ যেটা আজকেও বিশ্বের মধ্যে সবথেকে বড় দেশ তার নাম হচ্ছে রাশিয়া। রিসেন্টলি এই সোভিয়েত রাশিয়ার সেই পুরনো কন্ট্রোভার্সির উপরে ভিত্তি করেই রাশিয়া এবং ইউক্রেনের কিন্তু যুদ্ধ হচ্ছে। ঠিক আছে, তো স্যার আমি বলতে চাইছি এই যে সোভিয়েত রাশিয়া, ঠিক আছে, তো সোভিয়েত রাশিয়া থেকে আমাদের দেশের দুটো জিনিস নেওয়া হয়েছে। একটা হচ্ছে মৌলিক কর্তব্য, কিছুক্ষণ আগে বলেছি 51 নম্বর, আর একটা পঞ্চবার্ষিকী পরিকল্পনা। তবে স্যার এটা এখন আর নেই পঞ্চবার্ষিকী পরিকল্পনা, এখন তো নীতি আয়োগ কাজ করছে। তো পঞ্চবার্ষিকী পরিকল্পনা 1928 সালে তোমার হচ্ছে সোভিয়েত রাশিয়াতে তৈরি হয়েছিল। আমাদের ভারতবর্ষে পঞ্চবার্ষিকী পরিকল্পনার কনসেপ্ট কত সালে আসে, 1950 সালে আসে এবং সেই হিসাবে পঞ্চবার্ষিকী পরিকল্পনা কাজ শুরু হয়। তো আশা করি তোমাদের এটা বুঝতে পেরেছো। নেক্সট যেটা রয়েছে সেটা হচ্ছে কি ভারতবর্ষের সংবিধানের প্রস্তাবনা। ঠিক আছে, ভারতবর্ষের সংবিধানে তোমরা সবাই জানো যে কম বেশি প্রস্তাবনা রয়েছে, কিছুক্ষণ আগে বললাম। আচ্ছা, আমাদের দেশে হচ্ছে লিখিত সংবিধান, এটা তো জানোই। ঠিক আছে, তারপর হচ্ছে কি আমাদের দেশে রাষ্ট্রপতি ব্যবস্থা রয়েছে। রাষ্ট্রপতি এখানে কথাটা লেখা নাই। ঠিক আছে, তারপর উপরাষ্ট্রপতি রয়েছে, মৌলিক অধিকার রয়েছে, সুপ্রিম কোর্ট রয়েছে, বিচার ব্যবস্থা রয়েছে। হ্যাঁ, তারপর হচ্ছে রাজ্যগুলির সীমাবদ্ধতা, বিচারপতিদের ইমপিচমেন্ট, জুডিশিয়াল রিভিউ প্রভৃতি বিষয়গুলি আমেরিকা যুক্তরাষ্ট্র থেকে নেওয়া হয়েছে। আচ্ছা, মানে কোন দেশ থেকে নেওয়া হয়েছে এই কনসেপ্টগুলো এখানে দেওয়া আছে। ঠিক আছে, কিছুক্ষণ আগে আমরা যেমন ইউএসএসআরটা পড়লাম, সব থেকে বেশি কোথা থেকে নেওয়া হয়েছে তোমার হচ্ছে 1935 সালে ভারত শাসন আইন থেকে, সেটা আমরা পড়লাম। আমেরিকা থেকে কী কী নেওয়া হয়েছে সেটা, তো চলো আমেরিকা থেকে যে কী কী নেওয়া হয়েছে সেই জিনিসগুলোকে আমরা একবার দেখে নেবো। কী কী তাহলে প্রস্তাবনা, তাহলে পরীক্ষায় আসতে পারে যে ভারতবর্ষের সংবিধানের প্রস্তাবনা কোথা থেকে নেওয়া হয়েছে, তাহলে হচ্ছে আমেরিকা যুক্তরাষ্ট্র সংবিধান থেকে লেখা হয়েছে। আচ্ছা, এই ধরনের লিখিত সংবিধান এই যে কনসেপ্টটা সেটা কোথা থেকে নেওয়া হয়েছে, আমেরিকা যুক্তরাষ্ট্রের। কেন স্যার, আমরা যে দেশকে ফলো করেছি অর্থাৎ ব্রিটেন, সেই ব্রিটেনের কিন্তু নির্দিষ্ট তোমার হচ্ছে লিখিত সংবিধান নেই। বিশ্বের মধ্যে সম্ভবত একমাত্র দেশ ব্রিটেন, তাদের লিখিত কোনো সংবিধান নেই। তাদের পার্লামেন্ট যেটা বলে সেই জিনিসটা অনুযায়ী আইন তৈরি হয় এবং রানীর কতগুলো আইডিওলজি রয়েছে, সেই আইডিওলজি মেনে পার্লামেন্ট আইন তৈরি করবে। এই ধরনের জাস্ট একটা মৌখিক বলা রয়েছে, লিখিত কিন্তু কোনো সংবিধান নেই। ক্লিয়ার? তারপরে হচ্ছে কি স্যার, উপরাষ্ট্রপতি যে কনসেপ্টটা সেটাও আমেরিকা যুক্তরাষ্ট্র থেকে। মৌলিক অধিকার, নাগরিকদের সব থেকে বড় অধিকার, ঠিক আছে, মৌলিক অধিকার, সেটা নেওয়া হয়েছে। সুপ্রিম কোর্ট, আমাদের দেশের বিচার ব্যবস্থা সব থেকে বড় কোর্টের নাম হচ্ছে সুপ্রিম কোর্ট। সেই সুপ্রিম কোর্টের গঠন কোথা থেকে নেওয়া হয়েছে, তোমার হচ্ছে আমেরিকা যুক্তরাষ্ট্র থেকে নেওয়া হয়েছে। আচ্ছা স্যার, নাগরিকগুলো এই রাজ্যগুলোর সীমাবদ্ধতা কেমন থাকবে, ঠিক আছে, সেটা আমেরিকা যুক্তরাষ্ট্র থেকে নেওয়া হয়েছে। আচ্ছা, রাষ্ট্রপতি, এই রাষ্ট্রপতি বলছে বিচারপতিদেরকে ইমপিচমেন্ট, বিচারপতিদেরকে যে ইমপিচমেন্ট মানে অপসারণ, তোমার যে পার্লামেন্টের মাধ্যম দিয়ে যে করা হয় সেই বিষয়টাও তোমার হচ্ছে এখান থেকে নেওয়া হয়েছে। তারপর জুডিশিয়াল রিভিউ একটা হচ্ছে কি স্যার বিশেষ ক্ষমতা কার, সুপ্রিম কোর্টের, ঠিক না? তো এই যে বিশেষ ক্ষমতা জুডিশিয়াল রিভিউ সেটাও আমেরিকা যুক্তরাষ্ট্র থেকে নেওয়া হয়েছে। তো এই বিষয়গুলো হচ্ছে সব আমেরিকা যুক্তরাষ্ট্র থেকে নেওয়া হয়েছে। তারপরে হচ্ছে নাম্বার 15, দেখো তো দেখি তোমার হচ্ছে 1935 সালের ভারত শাসন আইন থেকে কী কী নেওয়া হয়েছে। মন্ত্রী পরিষদ, এই যে কেন্দ্রের আন্ডারে তোমার হচ্ছে প্রধানমন্ত্রীর নেতৃত্বে যে মন্ত্রী পরিষদ সেটা নেওয়া হয়েছে। ঠিক আছে, আচ্ছা, তারপর হচ্ছে কি স্যার নির্বাচন কমিশন 324 নম্বর আর্টিকেল, সেখান থেকে নেওয়া হয়েছে। পিল হচ্ছে কি স্যার তোমার হচ্ছে জনস্বার্থ যে মামলা, ঠিক আছে, সেই বিষয়টা তোমার হচ্ছে কোথা থেকে নেওয়া হয়েছে, 1935 সালে ভারত শাসন আইন থেকে নেওয়া হয়েছে। এক নাগরিকত্ব,
মানে হচ্ছে একটাই যে নাগরিকত্ব, আর্টিকেল নাম্বার হচ্ছে কত স্যার 5 থেকে 11, ঠিক আছে, সেটাও এখান থেকে নেওয়া হয়েছে। রাষ্ট্রপতি ব্যবস্থা দেখো উপরে, দেখো উপরাষ্ট্রপতি নেওয়া হয়েছে কোথা থেকে স্যার, আমেরিকা যুক্তরাষ্ট্র থেকে, কিন্তু রাষ্ট্রপতি ব্যবস্থা কোথা থেকে নেওয়া হয়েছে, তোমার হচ্ছে ব্রিটেন থেকে। আচ্ছা বলে দিই, রাষ্ট্রপতি ব্রিটেন থেকে নেওয়া হয়েছে ঠিকই, কিন্তু আবার রাষ্ট্রপতির যে ইমপ্লিচমেন্ট সেটা আবার তোমার হচ্ছে আমেরিকা যুক্তরাষ্ট্র থেকে নেওয়া হয়েছে, ঠিক আছে। আচ্ছা স্পিকার, আমরা সবাই জানি যে লোকসভায় একজন স্পিকার থাকে, আর্টিকেল নাম্বার সম্ভবত 91 to 93 মধ্যে, ঠিক আছে। তো এই স্পিকার কোথায় রয়েছে স্যার, তোমার হচ্ছে 1935 সালে ভারত শাসন আইন থেকে নেওয়া হয়েছে। দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ, দ্বিকক্ষ মানে একটা হচ্ছে উচ্চ কক্ষ, আরেকটা হচ্ছে নিম্ন কক্ষ। উচ্চ কক্ষ মানে কি স্যার, রাজ্যসভা, আর নিম্নকক্ষ মানে কি স্যার, লোকসভা। এই যে কনসেপ্টটা, এটাও 1935 সালের ভারত শাসন আইন থেকে নেওয়া হয়েছে। তারপর থেকে কি স্যার, প্রধানমন্ত্রী, ঠিক আছে, প্রধানমন্ত্রীর বিষয়টা স্যার 1935 সালের ভারত শাসন আইন থেকে নেওয়া হয়েছে, ক্লিয়ার। তারপরে 16 নম্বর সংবিধান সংশোধন পদ্ধতি। সংবিধান সংশোধন পদ্ধতি কোথা থেকে নেওয়া হয়েছে, দক্ষিণ আফ্রিকা থেকে নেওয়া হয়েছে। সংবিধান সংশোধন 368 নম্বর আর্টিকেল অনুযায়ী সংবিধান সংশোধন হয়, আমরা জানি, ঠিক আছে। তো এই সংবিধান সংশোধন কোথা থেকে নেওয়া হয়েছে, দক্ষিণ আফ্রিকা। দক্ষিণ আফ্রিকা আফ্রিকা মহাদেশের একটা দেশের নাম, ওখানকার উন্নত 1-2টা রাষ্ট্রের মধ্যে দক্ষিণ আফ্রিকা একটা দেশ, ঠিক আছে, উন্নয়নশীল দেশ অবশ্য, ব্রিক্সের সদস্য ভারতের সাথে। জরুরি অবস্থা, এই যে জরুরি অবস্থা কনসেপ্টটা, এটা কোথা থেকে নেওয়া হয়েছে, জার্মানি। এটা ইউরোপের একটা দেশ জার্মানি, সেখান থেকে নেওয়া হয়েছে। এবং জরুরি অবস্থা আমরা সবাই জানি 352 নম্বর আর্টিকেল হচ্ছে জাতীয় জরুরি অবস্থা, 356 নম্বর আর্টিকেল হচ্ছে রাজ্য জরুরি অবস্থা বা রাষ্ট্রপতি শাসন, আর 360 নম্বর তোমার হচ্ছে কি ধারা অনুযায়ী হচ্ছে অর্থনৈতিক জরুরি অবস্থা। তারপরে হচ্ছে কি স্যার, নির্দেশমূলক নীতি। নির্দেশমূলক নীতিকে আমি কিছুক্ষণ আগে বলেছি কি স্যার, ডিপিএসপি, কি ঠিক তো। রাষ্ট্রপতির ভোট, রাষ্ট্রপতির ভোট কোথা থেকে, তোমার হচ্ছে রাষ্ট্রপতির ভোট মানে আমাদের যে রাষ্ট্রপতি যে ভোট হয়, এবং ভোটে আমরা জানি যে লোকসভা, রাজ্যসভা, আর হচ্ছে কি স্যার বিভিন্ন কি ওটাকে বলবো, বিধানসভা, ঠিক আছে। তো এই তিনটাকে নিয়ে তোমার হচ্ছে রাষ্ট্রপতি যে নির্বাচনের কনসেপ্ট। আর হচ্ছে কি স্যার, রাজ্যসভায় রাষ্ট্রপতি কর্তৃক যে তোমার হচ্ছে সদস্য, আমরা সবাই জানি যে রাজ্যসভায় রাষ্ট্রপতি কর্তৃক কতজন, 12 জন সদস্য নিয়োগ হয়। 4টে ফিল্ড থাকে, ওই 4টে ফিল্ড থেকে 12 জন যে সদস্য নিয়োগ হবে। এই তিনটা কনসেপ্ট, তাহলে কি তিনটা কনসেপ্ট স্যার, তাহলে হচ্ছে ডিপিএসপি, তারপর হচ্ছে কি রাষ্ট্রপতি নির্বাচন, লোকসভা, রাজ্যসভা এবং বিভিন্ন বিধানসভা, এবং তোমার হচ্ছে কি রাজ্যসভার তোমার হচ্ছে কি রাষ্ট্রপতি কর্তৃক 12 জন সদস্য নিয়োগ। এই তিনটা কনসেপ্ট কোথা থেকে নেওয়া হয়েছে, আয়ারল্যান্ড থেকে নেওয়া হয়েছে এই তিনটা কনসেপ্ট, ঠিক আছে। আশা করি এই পেজটা বুঝতে পেরেছো। নেক্সট, তারপরে দেখো কি বলছে, এগুলো সব বৈশিষ্ট্য মাথায় রাখবে ভারতবর্ষের সংবিধানে। তারপর দেখো ফ্রান্সের কাছ থেকে নেওয়া হয়েছে কি প্রজাতন্ত্র এবং তোমার সাম্য, এই দুটা কথা। এবং এই প্রজাতন্ত্র এবং সাম্য এই দুটা কথাই দেখবে যে হচ্ছে কি স্যার প্রস্তাবনায় লেখা রয়েছে, প্রস্তাবনা। তো এটা কোথা থেকে নেওয়া হয়েছে, তোমার হচ্ছে ফ্রান্সের কাছ থেকে। অস্ট্রেলিয়ার কাছ থেকে কি নেওয়া হয়েছে দেখো, অস্ট্রেলিয়া, হ্যাঁ, ওশেনিয়া মহাদেশের সব থেকে বড় দেশ হচ্ছে অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার রাজধানীর নাম হচ্ছে ক্যানবেরা। তো দেখো সেই অস্ট্রেলিয়া থেকে কী নেওয়া হয়েছে, যৌথ তালিকা, ঠিক আছে। আমরা জানি 3টা তালিকা আছে, কি 3টা, একটা হচ্ছে রাজ্য তালিকা, একটা হচ্ছে কেন্দ্র তালিকা, আর একটা হচ্ছে যৌথ তালিকা। এটুকুটা তো বুঝলাম যে রাজ্য তালিকাতে মানে রাজ্যের যে তালিকা রয়েছে সেখানে রাজ্যের বিধানসভা কাজ করবে। কেন্দ্রের যে তালিকা রয়েছে সেখানে যে কে স্যার, কেন্দ্রের পার্লামেন্ট কাজ করবে। কিন্তু যেটা যৌথ, সেখানে কেন্দ্র এবং রাজ্য কীভাবে কাজ করবে, তার পদ্ধতি কী হওয়া উচিত, সেটা অস্ট্রেলিয়া থেকে নেওয়া হয়েছে। কেন অস্ট্রেলিয়া, মানে সেই সময় হয়তো গণপরিষদের সমস্ত সদস্যরা অস্ট্রেলিয়ার যে কনসেপ্টটা সেটা অনেক বেশি গ্রহণযোগ্য বলে মনে করেছিল বলে অস্ট্রেলিয়াটাই নিয়েছে। তারপর যে প্রস্তাবনার ভাষা, ঠিক আছে, সেটা অস্ট্রেলিয়া থেকে নেওয়া। কেন্দ্র রাজ্যের সম্পর্ক, ঠিক আছে, এটাও অস্ট্রেলিয়া থেকে, কেন্দ্র রাজ্যের সম্পর্ক, এটা খুব ইম্পর্টেন্ট স্যার, ঠিক আছে, অস্ট্রেলিয়া। তাহলে অস্ট্রেলিয়া থেকে কী কী নেওয়া হয়েছে, যৌথ তালিকা, প্রস্তাবনার ভাষা, কেন্দ্র রাজ্যের সম্পর্ক, মাথায় রাখবে। আচ্ছা 21 নম্বর দেখো, তাহলে মোটামুটি কোন দেশ থেকে কী কী নেওয়া হয়েছে এগুলা কিন্তু আমরা মোটামুটি জেনে নিলাম। বেশিরভাগ ইম্পর্টেন্ট হচ্ছে কি কে স্যার, তোমাদের যেমন জার্মানি, আয়ারল্যান্ড, তারপরে যে ধরো হচ্ছে দক্ষিণ আফ্রিকা, আমেরিকা যুক্তরাষ্ট্র, কানাডা, তারপরে হচ্ছে ধরো হচ্ছে কি অস্ট্রেলিয়া,
হ্যাঁ 1935 সালে ভারত শাসন আইন, ব্রিটিশ, তারপর যে সোভিয়েত রাশিয়া, ঠিক আছে, এই যে দেশগুলো 8, 9টা 10টা দেশ রয়েছে তাদের সম্বন্ধে, ফ্রান্স, এই যে 10টা দেশ রয়েছে এদের সম্বন্ধে যদি আমরা জেনে নিই তাহলে কিন্তু যথেষ্ট। এরপরে দেখো কি বলছে, আমাদের যে ভারতবর্ষের সংবিধান সেটা জনগণ দ্বারা স্বীকৃত। স্যার এর প্রমাণ কি? এর প্রমাণ কিন্তু প্রস্তাবনায় লেখা আছে। প্রস্তাবনাটাকে যদি ভালো করে পড়ো তাহলে বুঝতে পারবে, লাস্টের দিকে লেখা আছে যে ভারতবর্ষের যে সংবিধান, সেই সংবিধান তোমার হচ্ছে আমরা নিজেদেরকে অর্পণ করছি, অর্থাৎ জনগণই এখানে সর্বেসর্বা। আমাদের দেশের সর্বোচ্চ শক্তিশালী হচ্ছে কি কে মনে হয়? তো স্যার হচ্ছে বিধানসভা বা পার্লামেন্ট। বিধানসভা এবং পার্লামেন্টের থেকেও কে শক্তিশালী? তো আমরা জানি স্যার বিচার বিভাগ। বিচার বিভাগের থেকেও কে শক্তিশালী স্যার? তাহলে আমরা জানি হচ্ছে সংবিধান। সংবিধানের থেকে কে শক্তিশালী? যখন নাগরিক যৌথভাবে একত্রিত কাজ করবে তখন সংবিধানের থেকেও মানে হচ্ছে শক্তিশালী হচ্ছে কে স্যার? তোমার হচ্ছে নাগরিক। কেন? এই সংবিধানকে তৈরি করেছে হচ্ছে কে স্যার? নাগরিক। কোনো সময় যদি এই সংবিধানকে অল্টারনেটিভ করতে হয় তবুও ওটা কী করবে? ভারতের নাগরিক। অবশ্য ওটা অনেক বড় জটিল প্রক্রিয়া, এই জিনিসটা মাথায় রাখতে হবে। কেন গণপরিষদ তোমার হচ্ছে কীভাবে সর্বসম্মতিভাবে একটা তোমার যে সংবিধান তৈরি করেছে আমরা জানি এটা একটা অনেক কঠিন প্রক্রিয়া। ওই ধরনের দিন যাতে আমাদের ভারতবর্ষে না আসা ভালো, ঠিক আছে, আশা করি বুঝাতে পেরেছি। তারপর দেখো সংবিধান সংশোধন যে বিষয়টা আমরা কিছুক্ষণ আগে জানলাম যে নেওয়া হয়েছিল কোনো এক দেশ থেকে, তো সেটা হচ্ছে কত 368 নম্বর ধারায় রয়েছে। এখনও পর্যন্ত আমাদের সংবিধান মাথায় রাখবে, এই যে আমি কিছুক্ষণ আগে বলছিলাম তোমাদেরকে যে 395টা ধারা ছিল, আজকে 470 হয়ে গেল। 8টা তপশিলি ছিল, আজকে 12টা হয়ে গেল। 22টা তোমার অধ্যায় ছিল, আজকে 25টা হয়ে গেল। স্যার তাহলে এই কনসেপ্টটা কোথা থেকে আসলো? সংশোধনের মাধ্যমে। আর এইখান থেকে যদি আমরা দেখি এখনও পর্যন্ত 106 বার সংবিধান সংশোধন হয়ে গেছে। এমনকি তোমাদেরকে বলে রাখি, বিশ্বে ভারতবর্ষই একমাত্র দেশ যেখানে এতবার সংবিধান সংশোধন হয়েছে, ঠিক আছে। এত বড় সংবিধান সংশোধনের তালিকা কিন্তু খুব একটা বেশি দেশে কিন্তু দেখতে পাওয়া যায় না। তারপরে হচ্ছে কি ভারতবর্ষ একটি সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ রাষ্ট্র। এটা দেখবে আমাদের প্রস্তাবনায় লেখা রয়েছে। এই লাইনটা পুরোপুরি কার? প্রস্তাবনা, এবং এটাই আমাদের কিন্তু যে মূল কনসেপ্ট। কি কি লেখা রয়েছে? আমাদের দেশ সার্বভৌম। সার্বভৌম কথাটা মানে হচ্ছে স্বতন্ত্র, বিদেশি দ্বারা নিয়ন্ত্রিত নয়, ঠিক আছে। সমাজতান্ত্রিক কথাটা মানে হচ্ছে একটা সবসময় ভাইচারা ব্যাপারটা নাগরিকদের মধ্যে থাকবে আর কি। ধর্মনিরপেক্ষ, রাষ্ট্রের নিজস্ব কোনো ধর্ম নেই। কেউ যদি এই রাষ্ট্রে এসে বিভিন্ন ধর্ম পালন করতে পারে, কিন্তু রাষ্ট্র কোনো ধর্মকে তোমার হচ্ছে কি পার্সোনালি সাপোর্ট করবে না, ঠিক আছে। রাষ্ট্রের নিজস্ব কোনো ধর্ম নেই। আর গণতান্ত্রিক মানে হচ্ছে জনগণের তন্ত্র। তো স্যার এই যে কনসেপ্টগুলো সব নেওয়া হয়েছে কোথা থেকে? সব হচ্ছে 1935 সালের এই কনসেপ্টগুলো প্রস্তাবনা থেকে নেওয়া হয়েছে। তারপর যে সংবিধান তৈরি করতে আমাদের ভারতবর্ষ সময় লেগেছিল কতদিন? 2 বছর 11 মাস 18 দিন। অলরেডি আমি এর আগের ভিডিওতে বলেছি 2 বছর 11 মাস 18 দিন মানে প্রায় 3 বছরের মতো, ঠিক আছে। কিন্তু 3 বছর জানলে হবে না, 2 বছর 11 মাস 18 দিন এটাই জানবে, ঠিক আছে। তারপরে তোমার যে সংবিধান তৈরি করতে তোমার হচ্ছে কত লক্ষ টাকা লেগেছে? 64 লক্ষ টাকা লেগেছে। 64 লক্ষ, ঠিক আছে, এটাও মাথায় রাখবে। 64 লক্ষ টাকা লেগেছে। ক্লিয়ার? নেক্সট আমরা একটা ইসের মাধ্যম দিয়ে, স্লাইডের মাধ্যম দিয়ে বৈশিষ্ট্যগুলো করার চেষ্টা করছি। এবার 6 নম্বর আমরা স্লাইড দেখছি, দেখো, ঠিক আছে। টোটাল 9টা স্লাইডে এটা ভিডিও কমপ্লিট হবে। এরপর দেখো 26 নম্বর কি বলছে? ভারতবর্ষের সংবিধান তৈরি করার কাজ হয়েছিল, এর আগে ভিডিওতে বলেছি, 1946 সালের 9 ডিসেম্বর, এবং সংবিধান তৈরি করার কাজ শেষ হয় 1949 সালের 26শে নভেম্বর। সংবিধান কার্যকর হয়েছিল কবে? 1950 সালের 26শে জানুয়ারি। এই 3টা ডেট মাথায় রাখবে, 3টাই কিন্তু গুরুত্বপূর্ণ ডেট, পরীক্ষাতে কিন্তু খুবই আসে, এটা কিন্তু মাথায় রাখবে। ক্লিয়ার? নেক্সট সেটা হচ্ছে কি তো হচ্ছে 1950 সালের 26শে জানুয়ারি সংবিধান কার্যকর হলেও 1950 সালের 26শে জানুয়ারিতে সংবিধান কার্যকর হয়েছিল, এটা আমরা জানি। কিন্তু বেশ কিছু জিনিস রয়েছে যেগুলো 1949 সালের 26শে নভেম্বরে কার্যকর হয়ে গেছিল। অনেক কিছু, অর্থাৎ যেদিন আমাদের সংবিধান তৈরি করার কাজ শেষ হয় সেদিন থেকেই কার্যকর হয়ে গেছিলো, কারণ তো তেমনই পরিস্থিতি ছিল যে কার্যকর করতেই হতো। কি যেমন হচ্ছে নাগরিকত্ব। স্যার কে পাকিস্তানের হবে, কে ভারতের হবে, উদ্বাস্তু সমস্যা সে সময় বেড়ে গেছিলো, তো নাগরিকত্ব সমস্যার সমাধান করতেই হতো। সেই জন্য 1949 সালের 26শে নভেম্বরই সেটা অ্যাকসেপ্টেবল করা হয়। তারপর নির্বাচন, যদি আগে থেকে ভোট করার ব্যবস্থা করা হয়, সেই জন্য আমরা জানি 324 স্যার। নাগরিকত্ব হচ্ছে কত? 5 থেকে 11। তারপর হচ্ছে কি সংবিধান সংশোধন, হঠাৎ করে যে সংবিধান সংশোধন দ্রুত দরকার পড়ে, তাহলে কত স্যার? 368। এই বিষয়গুলো যেগুলো রয়েছে সেগুলো সংবিধান যেদিন থেকে কার্যকর হয়
এই তোমার হচ্ছে হ্যাঁ সংবিধান যেদিন থেকে তোমার গ্রহণ হয় অর্থাৎ কবে তোমার হচ্ছে 1949 সালের তোমার হচ্ছে কবে 26শে নভেম্বর সেদিন থেকেই কিন্তু কার্যকর হয়ে গেছিল। তারপরে 28 নম্বর গণপরিষদের সংবিধানের কাজ করার সাথে সাথে আলাদা করে দেশ চালানোর জন্য আইন তৈরি করার কাজ চলছিল। এটা কথাটা এমনি মনে হচ্ছে কিন্তু কথাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, বিশাল বড় কথা। অর্থাৎ শুধু সংবিধান তৈরি করার কাজ এই সদস্যরা কিন্তু করছিল সেটা নয়। আমরা সবাই জানি যে 389 জনের মতো সদস্য ছিল, মুসলিম লীগ বেরিয়ে যাওয়ার পর সেটা কমে যায়, ঠিক আছে। কিন্তু ভাবো প্রথম কথা হচ্ছে প্রতিটা ধারাকে প্রতিটা আইনকে সর্বসম্মতিতে পাস করতে হয়েছে। তারপর শুধুমাত্র সংবিধান তৈরি করার কাজই শুধুমাত্র কাজ করেছিল এটা নয়, সংবিধান তৈরি করার সাথে সাথে যেগুলো তৈরি হয়ে যাচ্ছিল যে পার্টগুলো সেগুলো নিয়ে আবার আইন তৈরি করেছিল। কেন সংবিধান তৈরি করার কাজ শেষ হয়ে গেলে তোমার এই আইনগুলোর মাধ্যম দিয়ে তো দেশ চালাতে হবে। এমনকি তোমাদের জেনারেল কনসেপ্টে বলি, সংবিধানে যেটা লেখা আছে সরাসরি কিন্তু নাগরিকরা আমরা সেগুলো মেনে চলি না। সংবিধানে যেগুলো লেখা রয়েছে সেগুলো পার্লামেন্ট আইনের মাধ্যম দিয়ে তোমার হচ্ছে আমাদের জন্য আইন করে এবং সেই আইনটা আমরা মেনে চলি। এবং ওই আইনটা যথার্থ কিনা সংবিধান অনুযায়ী সেটা কে দেখে? সুপ্রিম কোর্ট। কেন? সংবিধানের সবথেকে বড় ব্যাখ্যাকর্তা হচ্ছে কে? সুপ্রিম কোর্ট। ভাবো কত বড় কাজ করেছে। একদিকে রাজেন্দ্র প্রসাদের নেতৃত্বে তোমার হচ্ছে কি সংবিধান তৈরি হয়েছে, এই রাজেন্দ্র প্রসাদ পরবর্তীতে হচ্ছে ভারতবর্ষের রাষ্ট্রপতি হয়েছেন। আর একদিকে তোমার হচ্ছে কি জিভি মাভলাঙ্করের নেতৃত্বে তোমার হচ্ছে কি হচ্ছে সংবিধান সভাতেই তোমার হচ্ছে কি আলাদা করে আইন তৈরি করার কাজ হয়েছে। আর আমরা জানি এই জিভি মাভলাঙ্কর ভারতবর্ষের যখন প্রথম নির্বাচন হয় এবং নির্বাচনের পরে জওহরলাল নেহরু সরকারে তোমার হচ্ছে কি লোকসভার প্রথম স্পিকার ছিলেন, ঠিক আছে। তো দুটো কাজ একসাথে করছিল, তারা ওয়ান অফ দ্য টাফেস্ট ওয়ার্ক। হ্যাঁ, এখনো পর্যন্ত সংবিধান বলছে 105 বার সংশোধন হয়েছে। আমি তোমাদেরকে বলে দিয়েছি 106টা সংবিধান সংশোধন হয়ে গেছে। আচ্ছা, সংবিধানের যখন তৈরি হয়েছিল তখন 395টা ধারা ছিল, এখন তো 470টার কাছাকাছি হয়ে গেছে, অলরেডি আগে বলে দিয়েছি। আর যখন তৈরি হয়েছিল তখন তপশিলি করা ছিল স্যার 8টা, বর্তমানে কটা হয়েছে স্যার 12টা, তার তপশিলও বেড়ে গেছে। অধ্যায় কটা ছিল স্যার 22টা, এখন বর্তমানে অধ্যায় কটা 25টা অধ্যায়। অবশ্য আমি কিছুক্ষণ আগেও বলেছি স্যার 26 ছিল, একটা কমেছে, একটা কমে হয়েছে কত স্যার 25 হলো। তারপরে 31 নম্বর কি বলছে? ভারতের সংবিধান সুপরিবর্তনীয় এবং দুষ্পরিবর্তনীয় সংবিধানের মিশ্রণ। অর্থাৎ কিছু কিছু দেশের সংবিধানকে কি থাকে একদম খুব কঠোর, আবার কিছু কিছু দেশের সংবিধান থেকে অনেক নমুনা। খুব কঠোর হলে নাগরিক বিরোধী হয়ে যায়, কি ঠিক তো? আর স্যার খুব নরম হলে কি হয়ে যায় তোমার হচ্ছে নাগরিকদের মধ্যে একটা শ্রেণীর মানুষের মধ্যে কি আইন বিরোধী কাজ করার প্রবণতা অনেক বেশি বেড়ে যায়। ভারতে যারা সংবিধান তৈরি করেছে তারা কি করেছে দুটো দিককেই কিন্তু হচ্ছে মেনশন করার চেষ্টা করেছে। কী ধরনের মেনশন করার চেষ্টা করেছে? যাতে খুব কঠোর না হয়, যাতে নাগরিকদেরকে একটা সুচিন্তিত চিন্তাধারার মধ্যে রাখা যায়, ঠিক আছে। আর একটা গিয়ে কি তোমার হচ্ছে কি খুব মানে কঠিন যেমন না হয় তেমন হচ্ছে কি খুব নরম যাতে না হয়, অর্থাৎ নাগরিক একদম মাথার উপরে উঠে বসবে এই ধরনের ব্যাপারটাও যাতে না আসে। অর্থাৎ তোমার হচ্ছে আমাদের কি সুপরিবর্তনীয় এবং দুষ্পরিবর্তনীয় দুটাই কনসেপ্ট আমাদের দেশের সংবিধানে রয়েছে। মানে অনেকটা আমাদের দেশের সংবিধান হচ্ছে মিশ্র প্রকৃতির। নেক্সট পেজ দেখো, এখানে 32 থেকে 37 নম্বর পর্যন্ত বৈশিষ্ট্য আছে। মানে আমি মানে পুরো সংবিধানের বৈশিষ্ট্যটা তোমাদেরকে বলে দিয়েছি এখানে। আচ্ছা, এটা কিন্তু কোনো জায়গা থেকে সচরাচর কিন্তু পাবে না। আমি কিন্তু আবার বলছি এই পিপিটিগুলো আমার নিজস্ব তৈরি, হ্যাঁ, যে কপি পেস্ট মেরে নিচে কোনো জায়গা থেকে এমন কোনো ব্যাপার নেই, ঠিক আছে। তো অতএব ভালো করে পড়বে, একবারে জায়গায় 4 বার দেখো একদম মানে সংবিধান মানে তোমার হচ্ছে কি জলে ভাতে হয়ে যাবে এমনি ব্যাপার, ঠিক আছে। আর পড়াশোনা মুখস্থ করার থেকে অনেক বেশি যদি পড়াশোনাকে কনসেপচুয়ালাইজ করো তাহলে গিয়ে দেখবে বেশি ভালো লাগবে। ক্লিয়ার? নেক্সট হচ্ছে কি স্যার তোমার হচ্ছে 32 কি বলছে দেখো, সংবিধান অনুযায়ী দেশ পরিচালনার জন্য 3 ধরনের তালিকা রয়েছে নাকি? কি কি স্যার? একটা কেন্দ্রীয় তালিকা, একটা রাজ্য তালিকা, একটা যৌথ তালিকা। এদের মধ্যে কেন্দ্রীয় তালিকার আইন কে তৈরি করবে? পার্লামেন্ট নাকি? রাজ্য তালিকার আইন কে তৈরি করবে? রাজ্যের বিধানসভা। আর যৌথ তালিকার আইন তোমার তৈরি করবে কে স্যার? পার্লামেন্ট এবং বিধানসভা দুজন মিলে। তো যৌথ অলরেডি আমরা যৌথ তালিকার ব্যাপারটা অস্ট্রেলিয়া থেকে নেওয়া হয়েছে, এটা আমি অলরেডি আগে কিছুক্ষণ আগে বললাম, ঠিক আছে। তো মাথায় রাখবে আমাদের দেশে 3টা তালিকা রয়েছে, কেন্দ্রের জন্য আলাদা তালিকা, রাজ্যের জন্য আলাদা তালিকা এবং যৌথভাবে আলাদা তালিকা। ক্লিয়ার? তারপর 33 নম্বর, আমাদের সরকারি ভাষার নাম কিন্তু ইংলিশ। মাথায় রাখবে আমাদের সরকারি ভাষা ইংলিশ। তবে সংবিধানে এখনো পর্যন্ত যে 22টা ভাষাকে মর্যাদা দেওয়া হয়েছে, প্রতিটা ভাষা তোমার হচ্ছে গুরুত্বপূর্ণ। এমনকি যেগুলো সংখ্যালঘু ভাষা, সংখ্যালঘু মানে
খুব কম সংখ্যক মানুষ ওই ভাষায় কথা বলে, তার জন্য হচ্ছে কি লিঙ্গুইস্টিক অফিসার বা ভাষা সংখ্যালঘু ভাষা সংক্রান্ত অফিসারের কথা বলা হয়েছে। তা স্যার খুব ইম্পর্টেন্ট জিনিস যে ভাষাকে গুরুত্ব দেওয়া হয়েছে। অলরেডি আমি আগেও বলেছি যে আমাদের দেশের সংবিধানে ভাষাকে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে। এমনকি 1956 সালে 7ম সংবিধান সংশোধনীর মাধ্যমে যে রাজ্য পুনর্গঠন ব্যবস্থাপনা তৈরি হয় সেটা ভাষার উপরে ভিত্তি করে হয়েছিল। অর্থাৎ 14টা রাজ্য এবং 6টা যে কেন্দ্রশাসিত অঞ্চল তৈরি হয়েছিল সেটা কিসের উপরে ভিত্তি করে হয়েছিল? ভাষার উপরে ভিত্তি করে হয়েছিল। ক্লিয়ার? তারপর হচ্ছে 34 তোমার হচ্ছে কি সংখ্যালঘু এবং পিছিয়ে পড়া যে শ্রেণী রয়েছে তার জন্য সংরক্ষণ রয়েছে। যেমন হচ্ছে কি স্যার এসসি সংরক্ষণ, এসটি সংরক্ষণ, তারপরে ওবিসি সংরক্ষণ, এই ধরনের তোমার হচ্ছে সংরক্ষণ রয়েছে। এসটি তো তোমার হচ্ছে যারা তপশিলি উপজাতি তাদের জন্য, এসসি তপশিলি জাতি, আর ওবিসি মানে হচ্ছে আদার ব্যাকওয়ার্ড ক্লাস। এরা দেশের তোমার হচ্ছে কি মূল যে ব্যবস্থাপনা তার থেকে অনেকটা পিছিয়ে পড়েছিল, সেই কারণে এদেরকে আবার সমাজের মূল স্রোতে তুলে আনার জন্য সংরক্ষণের ব্যবস্থার সাথে এদেরকে যুক্ত করেছে। ঠিক আছে? আর তোমাদেরকে এটাও মাথায় রাখতে হবে যে অ্যাংলো ইন্ডিয়ান যে কনসেপ্ট এটাও কিন্তু সেই সময় ছিল। অর্থাৎ আমাদের দেশে যখন সংবিধান তৈরি ছিল তখন 3টে ছিল সংশোধন ছিল, একটা এসসি, একটা এসটি, আর একটা হচ্ছে কি অ্যাংলো তোমার হচ্ছে ইন্ডিয়ান, এই 3টা ছিল। ঠিক আছে? অর্থাৎ মূল সংবিধানের সাথে কিন্তু ওবিসি ছিল না, ওবিসিকে পরে ভারতবর্ষের সংবিধানের সাথে যুক্ত করা হয়। ক্লিয়ার? হ্যাঁ। তবে স্যার আমাদেরকে এটাও মাথায় রাখতে হবে এই যে অ্যাংলো ইন্ডিয়ান সংশোধন এটাকে বর্তমানে বাতিল করা হয়েছে। অর্থাৎ যেমন আমাদের দেশে সংবিধানের সংরক্ষণ ব্যবস্থা রয়েছে 4টা, তার মধ্যে থেকে একটা অলরেডি বাতিল করা হয়েছে। এখনও পর্যন্ত 2030 সাল পর্যন্ত আমাদের দেশে 3 ধরনের সংরক্ষণ ব্যবস্থার কথা বলা আছে, একটা যে এসসি, একটা এসটি, একটা হচ্ছে ওবিসি। হলো 35 নম্বর, ভারতবর্ষের সংবিধানের পিতা কাকে বলা হয়? ডক্টর বি আর আম্বেদকরকে। কেন স্যার? কেন? এটা কেন উত্তর দিতে গেলে তো স্যার অনেক বড় একটা ব্যাপার, জাস্ট সংক্ষেপে বলে দিচ্ছি। মানে তিনি তো খসড়া কমিটির তোমার যে চেয়ারম্যান ছিলেন। এবার খসড়া কমিটির কথা মানে সেই সময় 13টা কমিটি তৈরি হয়েছিল, প্রতিটা কমিটি যাই কাগজপত্রের কাজ করতো তা খসড়া কমিটির কাছে জমা পড়তো। খসড়া কমিটির কাছে ওই যে সাংবিধানিক যে তোমার যে রেজলিউশন যেটা ছিল 13ই ডিসেম্বর জওহরলাল নেহরু বক্তব্য তার স্পিচ হিসাবে বলেছিল, তো সেই অনুযায়ী 13টা কমিটি কাজ করছে কিনা সেটা দেখছিল। আচ্ছা, কোনো কিছু যদি ড্রাফটিং করতে হচ্ছিল তো তাদেরকে দিয়ে আবার সেটাকে দিয়ে আলোচনা করতে হচ্ছিল, তাহলে আলোচনা করতে হচ্ছিল মানে ওটারও সময় লাগছিল, তারপর ওটাকে লিখিত করতে হচ্ছিল। আচ্ছা, সব কিছু করার পর সেটাকে কি রিপিট ভার্সানে করার পর রিপিট ভার্সানে তোমার হচ্ছে কমপ্লিট করার পর শেষমেশ গণপরিষদে নিয়ে গিয়ে ওটাকে উত্থাপন করা হতো। আচ্ছা, গণপরিষদে এবার সর্বসম্মতিতে পাস হয়েছে। যদি কোনো কিছু সমস্যা থাকে, কোনো প্রশ্ন থাকে, একটার জায়গায় 100টা যদি প্রশ্ন থাকে, 1000টা প্রশ্ন থাকে, তো প্রতিটা প্রশ্নের উত্তর যদি কাউকে দিতে হয়েছিল সেটা হচ্ছে কাকে? তোমার হচ্ছে জওহরলাল নেহরু, এই তোমার হচ্ছে ডক্টর বি আর আম্বেদকরকে। তো ডক্টর বি আর আম্বেদকর একজন ট্যালেন্টেড ব্যক্তি ছিল যে সবাইকে সর্বসম্মতিতে এনে একটা ব্যবস্থাপনা তৈরি করা, গণপরিষদের মানে ড্রাফটিং কমিটির মানে তোমার যে চেয়ারম্যান হিসাবে এর থেকে বড় যোগ্য ব্যক্তি কেউ ছিল বলে আমার মনে হয় না। ঠিক আছে? তো সেই কারণে তাকে সংবিধানের পিতাও বলা হয়ে থাকে। ঠিক আছে? আর একটা জিনিস বলি, যেখানে সংবিধান তৈরির জন্য বি.এন. রাওকে তোমার যে মূল মানে কারিগর মানে হিসাবে ধরা হয়, কিন্তু কাজের পরিধি অনুযায়ী আস্তে আস্তে যখন সংবিধান তৈরি করার কাজ পরিণতি পায় তখন দেখা যায় যে অনেক বড় কাজ করে ফেলেছে হচ্ছে কে স্যার? তোমার হচ্ছে ডক্টর বি আর আম্বেদকর। এবং তার ট্যালেন্ট অনুযায়ী সে তার কাজ করেছিল, এই নিয়ে কোনো সন্দেহ নেই। সেজন্য ডক্টর বি আর আম্বেদকরকে ভারতবর্ষের সংবিধানের পিতা বলা হয়ে থাকে। আশা করি বোঝাতে পেরেছি। তারপর হচ্ছে গণপরিষদের তোমার হচ্ছে সভাপতি যিনি নিযুক্ত হয়েছিলেন তার নাম ডক্টর রাজেন্দ্র প্রসাদ। প্রথমে বলে দিই, 2 দিনের জন্য অস্থায়ী সভাপতি ছিল, তার নাম হচ্ছে ডক্টর সচিবানন্দ সিনহা। তোমাদেরকে এটাও মাথায় রাখতে হবে হঠাৎ করে সচিবানন্দ সিনহা কোথা থেকে আসলো। প্রথম থেকেও সিলেক্টেড ছিল যে না আমরা রাজেন্দ্র প্রসাদকে করবো, কিন্তু যখন 9 ডিসেম্বর 1946 সালে তোমার হচ্ছে প্রথম সভা বসে তখন দেখা যায় যে রাজেন্দ্র প্রসাদ অসুস্থ হয়ে গেছিলো, হসপিটালাইজ ছিলেন। তো সেই কারণে তাকে করা হয়নি। তো এবার যেহেতু এবার একজন ব্যক্তির জন্য একটা গণপরিষদের মতো বড় ব্যক্তি কাজকে তো আটকানো যেতে পারে না, একটা শুভ কাজ, দেশের স্বাধীনতা নিয়ে, আর প্রথমেই যদি আটকে দেওয়া যায় ওটা তো খারাপ। সেই জন্য সবার মধ্যে সব থেকে বয়োজ্যেষ্ঠ যিনি ব্যক্তি ছিলেন তার নাম হচ্ছে সচিবানন্দ সিনহা, তাকে রাখা হলো এবং বলা হলো যে ডক্টর বি আর আম্বেদকর যতদিন আসছে না তিনি কাজ করবেন। দেখা গেছে 2 দিনের মধ্যে তিনি রিকভার করে চলে এসেছিলেন এবং 2 দিন পর অর্থাৎ হচ্ছে 1946 সালে 11ই তোমার হচ্ছে ডিসেম্বর, ঠিক আছে, তিনি সংবিধান সভাতে কাজে যোগদান করেছিলেন। তো মাথায় রাখবে সচিবানন্দ সিনহা কি ছিল স্যার? অস্থায়ী ছিল। আর পার্মানেন্ট কি ছিল স্যার? রাজেন্দ্র প্রসাদ। এই রাজেন্দ্র প্রসাদ পরবর্তীতে আমাদের দেশের প্রথম রাষ্ট্রপতি হয়েছিলেন। ঠিক আছে? বারবার ভিডিওটা দেখবে তাহলে দেখবে অনেক কিছু। এখান থেকে তো স্যার সব থেকে বেশি কোশ্চেন আছে এই মানে ভিডিওটা থেকেই।
হ্যাঁ, চাকরির পরীক্ষাতে, ছোটোখাটো চাকরির পরীক্ষাতে এখান থেকে বেশি আসে। এবার দেখো 38 নম্বর, ঠিক আছে, কি বলছে, ভারতবর্ষের সংবিধানের পরামর্শকারী ব্যক্তি যিনি মানে সংবিধান সংক্রান্ত পরামর্শ দেবে তার নাম হচ্ছে ডক্টর বি আর আম্বেদকর। এই তোমার হচ্ছে ডক্টর বি এন রাও। অলরেডি তোমাদেরকে বি এন রাওয়ের সম্বন্ধে আমি আগেই বলেছি, ঠিক আছে। এই বি এন রাওই তোমার হচ্ছে প্রথম ব্যক্তি বলতে পারো যে এতজনের মধ্যে, এই যে 389 জনের মধ্যে সব থেকে বেশি যদি সংবিধান সম্বন্ধে কনসেপ্ট ক্লিয়ার ছিল তো এই বি এন রাওয়েরই। এবং তিনি সত্যি একটা ভারতবর্ষের সংবিধানকে খুব ভালো একটা খাঁচাতে একটা নতুন ব্যবস্থাপনার সাথে সংবিধানকে নিয়ে যেতে সাহায্য করেছিলেন, ক্লিয়ার। তারপরে গণপরিষদের সর্বশেষ অধিবেশন কবে বসেছিল? 1950 সালের 24শে জানুয়ারি। কোনো কিছু ভুলটুল আছে নাকি? শেষমেশ 1950 সালের 26শে জানুয়ারি গিয়ে কী হয়েছিল, আমাদের দেশ তোমার হচ্ছে স্বাধীনতা, একদম পূর্ণাঙ্গ স্বাধীনতা পেয়েছিল, ঠিক না। নেক্সট, সংবিধান লিখতে সব থেকে বড় ভূমিকা যিনি নিয়েছিলেন তার নাম হচ্ছে নন্দলাল বসু। এই নন্দলাল বসু কিন্তু হচ্ছে আমাদের বলে রাখি তোমার হচ্ছে সম্ভবত হচ্ছে ওই রবীন্দ্রনাথ ঠাকুরের যে তোমার হচ্ছে তোমার হচ্ছে শান্তিনিকেতন, সেই শান্তিনিকেতনের তিনি একজন অধ্যক্ষ ছিলেন। তো তিনি আর্ট অ্যান্ড কালচারের জন্য খুব বিখ্যাত ব্যক্তিত্ব, ঠিক আছে। তো তার যে নকশা, সেই নকশা প্রতি ইমপ্রেসড হয়ে তাকে সংবিধান সভাতে স্থান দেওয়া হয়েছিল এবং তিনি তার নকশার কাজ কিন্তু অগ্রণী ভূমিকা নিয়ে কাজ করেছিলেন। তারপর হচ্ছে ভারতের তোমার হচ্ছে কি গণপরিষদে খ্রিস্টানদের প্রতিনিধিত্ব যিনি করেছিলেন তার নাম হচ্ছে ডক্টর তোমার হচ্ছে কি হরিশচন্দ্র মুখার্জি, ঠিক আছে। এমনকি আমি যদি ভুল না বলি ডক্টর হরিশচন্দ্র মুখার্জির নাম আমরা আগেও পড়েছি, ঠিক না। তো খ্রিস্টানদের প্রতিনিধি, ঠিক আছে, খ্রিস্টানদের প্রতিনিধি যিনি ছিলেন ডক্টর হরিশচন্দ্র মুখার্জি। এখানে মুখার্জি নামটা শুনে হিন্দু মনে করবে না, তিনি খ্রিস্টানদের প্রতিনিধি ছিলেন, ক্লিয়ার। আচ্ছা, তারপরে হচ্ছে কি 42 নম্বর, ছোটো ছোটো কনসেপ্ট কিন্তু পরীক্ষায় আসতে পারে স্যার। জরুরি অবস্থা ভারতবর্ষের সংবিধানে রয়েছে, যেমন রাষ্ট্রীয় মেশিনারি ব্যবস্থাকে সঠিকভাবে কাজ করতে গেলে, ঠিক আছে, 3 ধরনের জরুরি অবস্থার কথা বলা আছে। 3 ধরনের মধ্যে কেন্দ্রীয় জরুরি অবস্থা 352 অলরেডি আমি আগে বলেছি। রাজ্য জরুরি অবস্থা কথা স্যার 356 আমি আগে বলেছি। এবং অর্থনৈতিক জরুরি অবস্থা কথা স্যার 360, ঠিক আছে। আচ্ছা, আমাদের ভারতবর্ষের পার্লামেন্ট কাকে নিয়ে তৈরি স্যার? 3টে জিনিসকে নিয়ে তৈরি। আমরা সবাই কী ভাবি পার্লামেন্ট কাকে নিয়ে তৈরি? পার্লামেন্ট আমরা ভাবছি লোকসভা রাজ্যসভা, কিন্তু না স্যার, লোকসভা রাজ্যসভা এবং হচ্ছে কি কে স্যার? রাষ্ট্রপতি, ঠিক আছে। রাষ্ট্রপতি, লোকসভা, রাজ্যসভা, ঠিক আছে। অর্থাৎ শুধুমাত্র তোমার যে লোকসভা এবং রাজ্যসভায় পাস হলে কিন্তু কোনো মানে বিল আইনে পরিণত হয় না। বিল আইনে পরিণত করতে গেলে লোকসভা রাজ্যসভায় পাস করার পর রাষ্ট্রপতির কাছে অ্যাসেন্ট করাতে হয়। অথবা উল্টোভাবে হতে পারে মানি বিলের ক্ষেত্রে, যেমন হচ্ছে কি আগে রাষ্ট্রপতি সই করলো, তারপর লোকসভা এবং রাজ্যসভায় গেল। অর্থাৎ 3 জনের যখনই সম্মতি থাকবে তারপরে কিন্তু একটা কিন্তু বিল আইনে পরিণত হতে পারে, নাহলে কিন্তু আইনে পরিণত হতে পারে না, ঠিক আছে। তারপরে হচ্ছে 44 নম্বর 44, ভারতীয় সংবিধানে ব্যবস্থায় বিরোধী দলের গুরুত্ব রাখা হয়েছে বিশাল। কেন? যাতে করে সরকার কি স্বৈরাচারী না হয়। উদাহরণ দিয়ে কি স্যার? পিএসি মানে হচ্ছে কি স্যার? পাবলিক অ্যাকাউন্ট কমিটি। আমাদের যতগুলো সরকারি অ্যাকাউন্ট রয়েছে সেই মানে তার হিসাব কে করে? ক্যাগ, কম্পিটিটর অ্যান্ড অডিটর জেনারেল। কিন্তু ক্যাগ তার হিসাব ঠিকঠাক করে করছে কিনা সেটা যে কমিটি দেখে, পার্লামেন্টারি কমিটি, যার নাম হচ্ছে কি স্যার? পিএসি, পাবলিক অ্যাকাউন্টস কমিটি, ঠিক আছে। তো এই পাবলিক অ্যাকাউন্টস কমিটির যিনি চেয়ারম্যান থাকেন তিনি হচ্ছে কি আমাদের দেশের প্রধান যে বিরোধী দলের যে নেতা তিনি। অর্থাৎ সরকার যদি কোনো ধরনের দুর্নীতিগ্রস্ত কাজ করে থাকে তাহলে কিন্তু পাবলিক অ্যাকাউন্টস কমিটি সেটাকে ছেঁকে ধরবে। তার মানে বুঝতে পারছো আমাদের দেশের মানে হচ্ছে গণতন্ত্রকে স্পষ্ট করার জন্য কী করা হয়েছে? বিরোধীকেও কিন্তু বিশেষ ক্ষমতা দেওয়া হয়েছে, কি ঠিক তো? তারপর নেক্সট 44, লাস্ট পেজ। আচ্ছা, তারপর হচ্ছে 45 কি বলা হয়েছে? বলছে ভারতবর্ষের সংবিধানের বেশিরভাগ অংশই 1935 সালের ভারত শাসন আইন থেকে নেওয়া হয়েছে। এটা অলরেডি আমি আগেই বলেছি। এমনকি আমাদের রাষ্ট্রীয় পরিচালনার যে ব্যবস্থাপনা, এই যে পার্লামেন্টের ব্যবস্থা, সেটাও কিন্তু হচ্ছে 1935 সালের ভারত শাসন আইন থেকেই নেওয়া হয়েছে। অলরেডি আমি আগে এটা বলেই দিয়েছি, এটাকে নিয়ে আর বিশেষ কিছু বললাম না, ক্লিয়ার। 46 নম্বর, ভারতবর্ষের প্রতিটি রাজ্যে একটি করে বিধানসভা থাকবে, আছে, পশ্চিমবঙ্গ আছে। আর স্যার সেই বিধানসভার রাষ্ট্রীয় প্রতিনিধি হিসাবে যিনি থাকবে, মানে রাষ্ট্রের প্রতিনিধি হিসাবে, তার নাম হচ্ছে রাজ্যপাল। কিছু রাজ্য রয়েছে যেখানে বিধান পরিষদও রয়েছে, ঠিক আছে।
তো বিধান পরিষদ থাকতেও পারে, আবার উঠিয়ে দিতে পারে। এটা হচ্ছে 169 নম্বর ধারা অনুযায়ী এই কথাটা লেখা আছে। তার মানে আমাদের দেশে দুই ধরনের সরকার আছে অলরেডি আমরা জানি। একটা পার্লামেন্ট কাকে নিয়ে তৈরি? পার্লামেন্ট তৈরি হচ্ছে কি স্যার? রাজ্যসভা, এই তোমার যে রাষ্ট্রপতি, লোকসভা এবং রাজ্যসভা। ঠিক একইভাবে প্রদেশ, যেটা একসময় প্রদেশ বলা হতো, সেই প্রদেশের এখন বর্তমান নাম হচ্ছে কি স্যার? রাজ্য। রাজ্য তৈরি হবে তিনটে জিনিসকে নিয়ে। কি কি? এটা হচ্ছে গভর্নর অর্থাৎ রাজ্যপাল, একটা হচ্ছে কি বিধানসভা, আরেকটা হচ্ছে কি স্যার? বিধান পরিষদ। তোমাদের বলে রাখি, এই যে বিধান পরিষদ মানে কেন্দ্রের ক্ষেত্রে হচ্ছে কি তোমার হচ্ছে কি পার্লামেন্ট এবং রাজ্যসভা কিন্তু পার্মানেন্ট, ঠিক আছে? কিন্তু রাজ্যের ক্ষেত্রে কিন্তু এই বিধান পরিষদ কিন্তু পার্মানেন্ট নয়, ঠিক আছে? বলছে 169 নম্বর ধারা অনুযায়ী কোনো রাজ্য বিধান পরিষদ রাখতেও পারে, আবার তুলেও দিতে পারে। আমি যদি ভুল না বলি, সম্ভবত এখন 5টা বা 6টা রাজ্যে, ঠিক আছে, এই বিধান পরিষদ আছে, অর্থাৎ বাদ বাকি রাজ্যগুলো তুলে দিয়েছে। আমাদের পশ্চিমবঙ্গ, ওয়েস্ট বেঙ্গলই তোমার হচ্ছে কি স্যার 1969 সালে তোমার হচ্ছে বিধান পরিষদকে তুলে দিয়েছে। এবার পশ্চিমবঙ্গ যদি 1969 সালে তুলে দিয়ে থাকে, পশ্চিমবঙ্গ যদি 1969 সালে তুলে দিয়ে থাকে, তাহলে বুঝতে পারছো পশ্চিমবঙ্গও তাহলে স্যার অন্যান্য রাজ্যের মতো, বেশিরভাগ রাজ্যের মতো তুলে দিয়েছে। অবশ্য সম্প্রতি মমতা সরকার আসার পর বিধান পরিষদের জন্য দরখাস্ত করেও ছিল, এখনও পর্যন্ত তার কোনো রিপোর্ট আসেনি, আমরা সবাই কম বেশি জানি। তারপর হচ্ছে কি স্যার 47, নাগরিকের মৌলিক অধিকার সুরক্ষিত করার জন্য সুপ্রিম কোর্টকে 32 নম্বর ধারা অনুযায়ী এবং হাইকোর্টকে 226 নম্বর ধারা অনুযায়ী ক্ষমতা দেওয়া হয়েছে। স্যার এটা একটা বিশাল বড় ক্ষমতা। কেন? মাথায় রাখবে, আমাদের দেশে নাগরিকদের সবথেকে বড় অধিকারের নাম হচ্ছে মৌলিক অধিকার। এই মৌলিক অধিকার কত নম্বর পার্টে রয়েছে? পার্ট নম্বর 3। আর স্যার ধারা কত? তোমার হচ্ছে ধারা হচ্ছে 12 থেকে তোমার হচ্ছে 35, ঠিক আছে? তো এই 12 থেকে 35 নম্বর ধারা, এটা সুরক্ষিত যাতে থাকে তার জন্য তোমার হচ্ছে বিচার বিভাগকে ক্ষমতা দেওয়া হয়েছে। কেন বিচার বিভাগকে ক্ষমতা দেওয়া হয়েছে? কারণ যে বিচার বিভাগ সেপারেট, স্বতন্ত্রভাবে কাজ করবে, এবং সেই অনুযায়ী সুপ্রিম কোর্ট 32 নম্বর আর্টিকেল অনুযায়ী ক্ষমতা পায়, এবং হাইকোর্ট তোমার হচ্ছে 226 নম্বর আর্টিকেল অনুযায়ী ক্ষমতা পায়। কি ক্ষমতা পায় স্যার? রিট জারি করতে পারে। রিটটা হচ্ছে কি একটা স্পেশাল ক্ষমতা, যেখানে প্রশাসনের উপরে জুডিশিয়ালির তোমার হচ্ছে কি ক্ষমতা জারি হয়। 5 ধরনের রিট হয়। কি কি? হেবাস কর্পাস, ম্যান্ডামাস, প্রহিবিশন, সার্টিয়ারি এবং কোয়েটো ওরেন্টো, ঠিক আছে? এই 5টা রিটের সম্বন্ধে আমি যখন রিট পড়াবো তখন বিস্তারিত জানাবো। তো এই রিটগুলো যেটা 32 এবং 226 নম্বর আর্টিকেল অনুযায়ী, অর্থাৎ 32 নম্বর অনুযায়ী সুপ্রিম কোর্ট এবং 226 অনুযায়ী হাইকোর্ট যে কাজ করে থাকে, সেটা আমাদের মৌলিক অধিকারকে রক্ষা করার উদ্দেশ্যে। নাগরিক যদি সংবিধান তৈরি করে থাকে, তো সংবিধানের তোমার হচ্ছে তরফ থেকে এই নাগরিকদের জন্য বিশেষ ব্যবস্থা করা আছে, যার নাম হচ্ছে মৌলিক অধিকার। আমরা সবাই জানি এই মৌলিক অধিকার ব্যবস্থা আমেরিকা যুক্তরাষ্ট্রের সংবিধান থেকে নেওয়া হয়েছে, আমরা কিছুক্ষণ আগেই পড়লাম। তো আশা করছি তোমাদের এই ভিডিওটা মানে বৈশিষ্ট্যের পড়াগুলো বুঝতে পেরেছো, ঠিক আছে? খুব কঠিন ব্যাপার আছে সেটা নয়, আমি তো বলবো যে পড়ে নাও সম্পূর্ণটা, হ্যাঁ, ভালো লাগবে। আর আমি তো এটাও বলবো যে যত তাড়াতাড়ি এটাকে কমপ্লিট করবা তত ভালো, ঠিক আছে? যত তাড়াতাড়ি কমপ্লিট করবা, খুব ভালো একটা চ্যাপ্টার। এই চ্যাপ্টারটাকে যদি ভালো করে শেষ করো তো ভালো লাগবে আর কি। আর আমি যদি ভুল না বলি যে সব থেকে বেশি কোশ্চেন দেখবে এই যে আমি পড়ালাম যে 50টার কাছাকাছি বৈশিষ্ট্য, এখান থেকেই আসে। তো এটা শুধুমাত্র একটা ভিডিও সেটা নয়, এটা যদি 4 বার 5 বার 10 বার আয়ত্ত করো, তারা দেখবে যে তোমাদের মানে সংবিধান থেকে যে বেসিক কোশ্চেনগুলো বিভিন্ন চাকরির পরীক্ষায় আসে, সেটা তোমাদের ক্লিয়ার হবে। আশা করছি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যম দিয়ে সংবিধানের বৈশিষ্ট্যগুলো বোঝাতে পেরেছি। কেমন লাগলো বলবে, যদি অবশ্যই ভালো লাগে তো এনকারেজ করিও যে আমরা কিভাবে আস্তে আস্তে ব্যবস্থাপনাকে তৈরি করতে পারছি। তো চলো, ঠিক আছে, পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো। এটা সংবিধানের বৈশিষ্ট্য পুরো চ্যাপ্টারটাকে কমপ্লিট করলাম, পরবর্তী চ্যাপ্টার নিয়ে আমি আবার ভিডিও নিয়ে আসবো, ততক্ষণ অপেক্ষা করো। ধন্যবাদ সবাইকে।